শুভ সন্ধ্যা। নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের একটু সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিল। আচ্ছা, ভিডিও চলার পরে আলদিনদা কতক্ষণ মতো গ্যাপ পড়েছিল? কোনো গ্যাপ পড়েনি তো। আচ্ছা আচ্ছা, ভিডিওটা চলার সঙ্গে সঙ্গে এলাম। মানে আমি ধরতে পারিনি কেন, কারণ আমার আরেকটি ভিডিও দেখানোর একটু ইচ্ছা ছিল, তো আমি সেটা তোমার কাছে একটু সময় নিয়েও দেখাবো, কিন্তু তার আগে আমার আজকের অধিবেশনটা শুরু করে দিই। আমি আবারও সকলকে স্বাগত জানাই এবং বিশেষ স্বাগত জানাই আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার প্রিয় দাদা অধ্যাপক শামস আলদিন, সহকারী অধ্যাপক সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। আমি আবারও দাদাকে অবগাহনে স্বাগত জানাই। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিবেশন। আপনারা জানেন যে বাংলাদেশের প্রখ্যাত কবি শামসুর রহমান স্মারক বক্তৃতায় আজকে আমরা দাদাকে পেয়েছি। শামসুর রহমানের কথা মনে পড়লে আমাদের নস্টালজিক হয়ে পড়তে হয়, এবং আমার সঙ্গে আলদিন দা একমত হবে। দাদা নিজেও অত্যন্ত সুন্দর আবৃত্তিও করেন। আমরা সময় থাকলে তার কাছে স্বাধীনতা তুমি কবিতাটা আবৃত্তিও শুনে নিতে পারি তার আলোচনা শেষে। তো আমার মনে হয় যে আমাদের এই অধিবেশনের দুটো পর্ব হয়তো দাঁড়াবে। প্রথম পর্বে আমরা আলদিনদার কাছে শামসুর রহমানের কবিতা, তার কবি ভাবনা সম্পর্কে জেনে নেব তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে, এবং পরবর্তী পর্বে আমরা কিছু আলোচনা করব। তার কারণ আপনারা হয়তো জানেন যে, বা অনেকেই জানেন না,
যে আলদিন্দার সঙ্গে তার পারিবারিক সূত্রে শামসুর রহমানের যোগাযোগ ছিল। তো সেই সমস্ত ব্যক্তিগত কিছু কথাবার্তাও আমার মনে হয় তিনি বলবেন এখন। তো আমরা সরাসরি এখন আলদিন্দার কাছে চলে যাব। দ্বিতীয় পর্বের শুরুর আগে দাদা আমি আমাদের সেকেন্ড ভিডিওটা একটু দেখে নেব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, তুমি শুরু করো। শুভ সন্ধ্যা। আপনারা যারা সরাসরি যুক্ত আছেন তাদেরকে শান্তকালীন শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আজকে এমন একজনের কথা শুনছি, এমন একজনকে নিয়ে বলছি, এমন একজনকে দেখছি যিনি আমাদের প্রত্যেকটি মানুষের হৃদয়ের, ভাবনার, চিন্তার, জগতের এবং মনের সঙ্গে সম্পৃক্ত এক ধ্রুপদী সাহিত্যের মতো। সেই মানুষটি যতক্ষণ ছন্দের এবং আনন্দের, নৃত্যের যে উন্মাতাল, আমি মনে করি সেই ছন্দটিকে আরো জাগরিত এবং আরো জাগরুক করে দেখানোর জন্য যে মানুষটির আজ পর্যন্ত বেঁচে থাকার প্রয়োজন ছিল, তিনি হচ্ছেন শামসুর রহমান। আমি শুরুতেই শামসুর রহমানের নিজেকে নিয়ে একটি পংক্তিমালা, সেটি দিয়ে আমি শুরু করছি। যদিও পুরনো এক গলির ভেতরে জন্ম আমার, ক্রমশ সময়ের দ্রুত পদধ্বনি আমাকে এগিয়ে নিয়ে পৌঁছে দিয়েছে সম্মুখে। বেছে নিয়েছি সঠিক ডেরার, গিয়েছি তরাজ কণ্ঠে গান কত না আসরে। আমার শরীর আজ নিরন্তর কালের প্রহারে খুব ক্ষত বিক্ষত, অথচ মন যুবার মতোই সতেজ। নতুন বাগানের শোভা বাড়ানোর স্পৃহা সর্বদা জাগ্রত। সব বাধা বিপত্তি এড়িয়ে যেতে চায় যতদূর, বহুদূরে প্রগতির পতাকা শোভিত এক শান্তিময় জগতের দিকে। বুঝি তাই কখনো নক্ষত্র দীপ্ত আকাশে, কখনো মাটিতেই বেশি থাকি। অর্থাৎ এই যে উচ্চারণ, নিজেকে নিয়ে নিজের যে স্পর্ধা এবং নিজেকে নিয়ে নিজেকে দেখবার যে যোগ্যতাটুকু, সেটুকু শামসুর রহমানের ছিল। এটি যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হচ্ছে বারবার ফিরে আসে আসাদের ষাট। ময়দানে ফিরে আসে, ব্যাপক নিসর্গে ফিরে আসে, ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চলে। হাওয়ায় হাওয়ায় ওড়ে, ঘুরে হাতে হাতে, মিছিলে পতাকা হয় বারবার রক্তাপ্লুত ষাট। বিষম দাবাল দিনগুলি ফিরে আসে বারবার, বারবার কল্লোলিত আমাদের শহর ও গ্রাম। ঠিক এই রকমের অনেকগুলো উচ্চারণ, অনেকগুলো স্পর্ধা এবং শক্তি, এবং শক্তির সেই দোদুল্যমানতাকে জাজল্যমান রেখে যিনি আমাদের সাহিত্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এগিয়ে নিয়ে গেছেন, এবং যার ভেতর থেকে এখনো পর্যন্ত আমরা সেই সোনার চেতনার উজ্জীবন দেখি, সেই স্বপ্নের বাস্তব প্রতিফলন দেখি, যেখান থেকে বারবার করে জেগে ওঠে আমাদের ভেতরে সেই কথাগুলো, ভাবনাগুলো। যেখানে আমরা শামসুর রহমানকে একটি নামে চিনি, আমরা প্রত্যেকটা মানুষকে এক একটি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত রেখে একটি নামকরণে ডাকতে পছন্দ করি। সেই হিসাবে শামসুর রহমানকে আমরা নাগরিক কবি হিসাবে জানি, নগর চেতনার কবি হিসাবে জানি। কিন্তু তিনি যে কখন নগর, গ্রাম, বন্দর, শহর ছাড়িয়ে আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়কে
এক জায়গাতে এনে দেখিয়েছেন এবং জাগিয়েছেন সেই সুন্দর পংক্তিমালা, আমি এক কঙ্কালকে সঙ্গে নিয়ে হাঁটি, প্রাণ খুলে কথা বলি পরস্পর, পুরুষ চালায় তার চুলে, কি যে নিবিড় বন্ধন দুজনের অস্তিত্বের গ্রন্থিল জগতে। এই যে গ্রন্থিল জগৎ কোনটি, কিসের অস্তিত্ব, কার অস্তিত্ব? আপনি যদি একটিবার, একাধিকবারের দরকার নেই, একটিবার যদি ভাবতে থাকেন নিজেকে, দেখতে থাকুন নিজেকে, বাস্তবিক অর্থে আমি বলে পৃথিবীতে কিছু নেই। সেই আমিত্বকে মাটি চাপা দিয়ে যিনি কবিতার ভিতরে মানুষকে জন্ম দিলেন, মানুষকে দেখালেন পথটি, মানুষকে দেখালেন নিশানাটি, মুক্তিযুদ্ধ আনলেন, স্বদেশ আনলেন, প্রকৃতি আনলেন, প্রেম আনলেন, জাগালেন হৃদয় অনুভূতির মেলবন্ধন, কিভাবে দিতে হয়, কিভাবে নিতে হয়। এই যে দেয়া এবং নেয়ার সঙ্গে সঙ্গে তিনি জাগালে আমাদের ভিতরে সেই জাগ্রত মানুষটিকে, যখন তিনি স্বপ্নাতুর করছেন, যখন তিনি বলছেন কত কথার ভিতরে, যেন আমি মহামারী বিধ্বস্ত শহর, হাওয়ায় নিঃশ্বাস যোগ্য করার ছলে পালালো অনেক দূরে, একবারও প্রতায়িত শহরের দিকে তাকালে না ফিরে। এই যে সুন্দরভাবে যখন আমরা এই যে অবগাহিত একটি চমৎকার কন্দনের সঙ্গে মিশে যাচ্ছি, চমৎকার ভাবনার সঙ্গে যখন মিশে যাচ্ছি, তখন আমার চমৎকার করে একটি কথাও মনে পড়ছে, টি.এস. এলিয়টের প্রতি নিবেদিত তার কোথাও পারি না যেতে কবিতায় তিনি বলছেন, যেটি বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থের কবিতা, সেখানে তিনি বলছেন, আমরা ভেবেছিলাম খড়ে ঠাসা মাথা নিয়ে শুধু হবে না ঘুরোত আর 7 পুরুষের বিধ্বস্ত পিঠে, এখন সেখানে মাথা ঠুকে কি ভীষণ অর্থহীন অলিক ভাষায় পরস্পর কথা বলি, ঘেন্নাই দেখি না মুখ কারো। এই যে আমাদের ভিতরে যে জরাজীর্ণ দুর্দশা, আমাদের ভিতরের মরার আগেই মৃত্যু অবস্থার ভিতরের যে চেতনা যেটি জাগ্রত হয়ে উঠেছে, সেটি কিন্তু শামসুর রহমানের কবিতার স্পন্দন নয়। তার সেই স্পন্দন কত চমৎকার ভাবে সেই বিলীয়মান যে সনাতন স্বপ্ন স্মৃতি যেখানে উঠে এসেছে, এবং আমরা সেখান থেকে বেরিয়ে এসে এরকমই একটি পরাবাস্তবতায় যখন রূপ নিচ্ছে, তখন আমরা সেরকম ভাবে বলতে চাই, চকিতে নর্দমা নোংরা হয়ে ওঠে অপরূপ সরোবর, খড়কুটু ছেঁড়া নেকড়া থ্যাতলানো ইঁদুর ফুলের তোড়ামণি রত্ন হয়ে ঝলসে ওঠে ওর চোখে, আর সে নিজে উড়ে গেল মেঘপুঞ্জ নক্ষত্র গুচ্ছ শূন্যের নীলিমায়। অর্থাৎ এই যে একটি বোধকে যখন তিনি দেখিয়ে দিলেন এবং পরবাস্তবতার ভিতর দিয়ে, তখন আমাদের একটিবার ভাবতে ইচ্ছা হয়, একটিবার দেখে নিতে ইচ্ছা হয়, সেই চেতনার সঙ্গে বারবার করে জেগে উঠি যখন, বারবার করে যখন শামসুর রহমানকে যখন আমি সুন্দর করে কবিতার ভিতরে যখন আমি অবগাহিত হতে দেখি, যেন সমুদ্রের একটি উচ্ছ্বাস এবং উচ্ছলতাকে যেন তিনি নতুন করে জাগিয়ে উঠলেন। তাই তো তিনি সুন্দর করে আবার বলছেন, ঘুম যেন মা দিলেন আদুরে মাদুরে ঘুম, পিতা দিলেন ঝুলিয়ে মাথা অলিক আঙ্গুলে ঘুম, কারো সুরভিত কালো চুলে চোখ মুখ একান্ত ডোবানো ঘুম, কারো গধূলির ধীর ধীরে হ্রদ ঘুম, জলদ উদ্ভিদ যেন ভুল অনন্তের থুথুদিকে ভাসমান। এই যে ভাসমান এক জীবন সরোবরকে তিনি যখন আনলেন, তখন আমরা এরকম ভাবেই দেখতে পাচ্ছি।
অর্থাৎ রক্তের চাপ বাড়ে। বুকের ট্যাক্সির ঝাঁকুনি, অফিসের বন্ধ ঘর, ব্রিফকেস, চেক বই, হই হই বালকেরা, বাড়ির ঘোরানো সিঁড়ি, লিফটের স্তিমিত আলো, গোপন দেরাজে ব্রিফকেস, চেক বই, প্রসন্ন নোটের তারা, জরুরি ফাইল, লিফটের স্তিমিত আলো, হই হই বালকেরা, ব্রিফকেস, পলিসি নম্বর, গৃহিণীর পলায়ন, যৌবনের অস্তরাগ। এই যে চমৎকার ভাবে যখন তিনি অবগাহিত করছেন, যখন তিনি আমাদেরকে বাস্তবতার কেন্দ্রে যখন এনে যখন তিনি আঙ্গুল দিয়ে নির্দেশ করে দিচ্ছেন, তখনই আমরা বারবার করে, বহুবার করে, মরার আগে বারবার করে, বহুবার করে মরে যাচ্ছি। এই মরে যাওয়ার চেয়ে বাস্তব জীবনের যে সুন্দর সুসজ্জিত যে পথটি আলোকিত হয়েছে, সেই পথটি অবশ্যই কণ্ঠকাঠিন্য হবে। সেই পথটি অবশ্যই আমাদের জীবনের সঙ্গে, আমাদের ভাবনার সঙ্গে সংশ্লিষ্ট, সম্পৃক্ত। এবং আধুনিক বাংলা কবিতার ইতিহাসে শামসুর রহমান একটা বিরাট প্রতিভার কবি পুরুষ। আধুনিক বাংলা কবিতার দিক নির্দেশনা, গতি নির্মাণে ও নির্ণয়ে তিনি এক অবিসংবাদিত যুবরাজ। 30-এর কবিবৃন্দের বার্তা নিয়ে তিনি আধুনিক কবিতার মন ও সেখানে যে নতুন স্বাদের সুর সংযোজন করেছেন তা অবশ্যই অনস্বীকার্য। এবং প্রথম ও দ্বিতীয় মহাসমারোহ পরবর্তী সময়ে সারা দুনিয়াতে যে নীতি আদর্শের পরিবর্তন এলো এবং সেখানে যান্ত্রিকতা এবং বস্তুময়তা ভোগাদর্শ প্রকট হয়ে উঠল, সেই সংক্রমণ থেকে বাংলা কবিতাও রেহাই পায়নি, পাওয়ার কথাও নয়। জীবনের জয়গানে সর্বকালের কবিবৃন্দ মুখরিত, আলোড়িত। শামসুর রহমানের ক্ষেত্রেও একথা অবশ্য গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত। বাংলাদেশ এবং বাংলা ভাষার শ্রেষ্ঠতম কবি হিসাবে শামসুর রহমানের নাম পরিধানযোগ্য। আধুনিক বাংলা কবিতার প্রাণ সঞ্চারী তিনি প্রতীক। তিনি বাংলা ভাষার আধুনিক কবিতাকে মুক্তি দিয়েছেন বিচিত্র রূপে, রসে, স্পর্শে, গন্ধে এবং বৈচিত্র্যে। এবং তিনি দেখুন, যখন জীবনের যে সমুদ্র স্বপন, আমরা যখন সেই স্বপনে যখন ভাবতে শিখেছি, আমরা যখন ভাবছি, আমরা যখন হাঁটছি, তখন পথ চলতি ভাবনাগুলোকে 50-এর আর 60-এর দশকে শামসুর রহমানের যে কবিতা এগিয়ে যায় বিশাল বৃহত্তর এক জীবনবোধের দিকে। সংকুচিত পথযাত্রা থেকে শুরু করে অনেক দূরের শঙ্খধ্বনিতে তিনি হয়ে ওঠেন উজ্জীবিত, যেখানে বিরাট জনতা আর সমাজ সম্পৃক্ততা তার মানুষগুলোকে নিয়ম আবর্তিত হয়েছে, তাকে আপন করে সুন্দর থেকে সুন্দরতর প্রান্তরে টেনে নিয়েছে। এবং বিরাট যে ব্যাপ্তির অভিজ্ঞতা তাকে দিয়েছে বেড়ে ওঠার এক অনুবিলন চোখের অঙ্গীকার। এবং সেই অঙ্গীকারকে সামনে রেখে শামসুর রহমান হয়ে উঠছেন শ্রেষ্ঠ কবি, হয়ে উঠেছেন শ্রেষ্ঠ কবি। এবং ভাষা আন্দোলনের তার কবিতার ভিতরে আমরা ভাষা আন্দোলনের যে অনুষঙ্গ বিভিন্ন ভাবে তার কবিতার সঙ্গে সম্পৃক্ত হয়েছে। তার কবিতায় নগর চেতনা এসেছে। তার কবিতা 60-এর দশকের, সত্যি বলতে কি একজন প্রকৃত কবি অর্থাৎ বড় কবি বা মহৎ কবি কোন সময়ের জন্যই মানুষ তথা সামাজিক বন্ধনকে অস্বীকার করতে পারে না। সব কবির কবিতা আমাদের সমানভাবে প্রেরণা দিতে পারে না। সব কবির কবিতা আমাদের মনে সমানভাবে স্থায়ী হয় না। এই যে স্থায়ী না হওয়ার যে ভাবনাটুকু, স্থায়ী না হওয়ার যে চেতনাটুকু, এই চেতনাটুকুকে যখন তিনি জাগিয়ে উঠছেন, তখন তিনি সুন্দর করে আবার একটি কবিতার ভিতর থেকে তিনি বারবার করে বলছেন, চমৎকারভাবে বলছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দাবাবা বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা। অর্থাৎ এই যে আমার স্বাধীনতা, আমার আগুন,
আমার জ্বলন্ত বিষবাষ্পের ভিতর থেকে নিঃসারিত যে কথামালা, তাই যদি আমার গলার জয়মাল্য না হয়, তাহলে সেটি কিভাবে কবিতা হয়? সেই কবিতাকে তিনি জাগরণ ঘটালেন, তিনি কবিতাকে দেখলেন আমাদের কত সুন্দরভাবে ভাষা, ছন্দ এবং কথার মাঝখান দিয়ে। তাই তো দেখুন আবার বলছে, শয্যা ত্যাগ, প্রাতরাশ বাজ, 6 ঘন্টার কাজ, আড্ডা, খাদ্য, প্রেম, ঘুম, জাগরণ, সোমবার এবং মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর রবিবার একই বৃত্তে আবর্তিত, আর আকাশ তো মস্ত একটা গর্ত, যেখানে ঢুকবো নেংটি ইঁদুরের মতো। আর থর থর হৃদয়ে প্রতীক্ষা করি, স্বপ্ন দেখি আগামীকালের, সারাক্ষণ অনেক আগামী করলো উজিয়ে দেখেছি, তবু থাকে আরেক আগামীকাল। সহসা নাই নিজের ছায়াকে দেখি, একদিন উত্তীর্ণ 30। ঠিক এইরকম ভাবনাগুলোকে যখন তিনি আনছেন, আমরা আবেগাপ্লুত হয়ে যাই, আমরা নতুন একটি বাংলাদেশ দেখি। তাই তো তার একটি কবিতার গ্রন্থে নেওয়া আছে, বাংলাদেশ স্বপ্ন দেখে, টেবিলে আপেল গুলো ভেসে ওঠে, হেসে ওঠে। আমরা এইরকম ভাবেই যখন আমরা নগরকে পেলাম, বন্দরকে পেলাম, মানুষকে পেলাম, জীবনকে পেলাম, শিল্পকে পেলাম, সৌন্দর্যকে পেলাম, অবগাহিত হলাম, তাহলে রইলটা কি? তাহলে রইল হচ্ছে একটি সুন্দর মানুষ হওয়ার উপক্রমণ বা সুন্দর পথটি, যে পথটিকে আমরা বারবার করে টেনে নিয়ে যাই, বারবার করে হাতলে খুঁজি, বারবার করে খুঁজে ফিরি একটি মাত্র পথের নিশানার উদ্দেশ্যে। কোন সে পথ? বিষয়টা যদি এই রকমের হয় যে সেই পথটি আমি ভালো থাকবো, আমি কে? সক্রেটিসের খুব চমৎকার একটি কথা আছে, যেটিকে আমার খুব ভালো লাগে, নো thyself, নিজকে জানো। যদি বাস্তবিক অর্থেই যদি আজকে আমরা আমাদেরকে জানতে পারতাম, আমাদেরকে একবার দেখতে পারতাম, সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সম্মানটিও যদি জানতে এবং বুঝতে পারতাম, তাহলে এক বুক প্রাতরাশ সুন্দর সোনালী সকালের স্নিগ্ধ আলো যখন আমাদের আপনাদের চোখে মুখে ছড়িয়ে পড়ে, সেটি আপনার আমার জীবন্ত একটি দলিল হিসাবে লেখা হয়েছে। আমার একটি সুন্দর কথা খুব মনে পড়ছে, সুবোধ সরকারের আমি ফিরোজ একটি ভারতীয় মেয়ে, এই কবিতার লাস্টের কয়েকটি লাইন সেখান থেকে বলি। আপনারা যদি হৃদয়ে বড় না করেন, আকাশের দিকে যদি না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। আমার খুব মনে পড়ে, আমার খুব চেতনাগত ভাবে জানতে ইচ্ছা করে যে আমাদের ভেতরের যে স্পন্দনটুকুর ভেতরে যে রক্তকণে প্রতি মুহূর্তে খেলা করে যাচ্ছে, সেটির বাস্তব সত্যতার সঙ্গে বাস্তব প্রেক্ষাপটের সম্পৃক্ততার একটি সেতু বন্ধন নির্মিত হয়েছে। সেই জায়গাটি একচুয়ালি কোথায়, এবং সেটি কেন, এবং সেটি কোন অভিষ্টে, অর্থাৎ সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত খুঁজে পাই। আমরা যদি খুঁজে পেতাম, তাহলে আমরা যদি দেখতে পেতাম, তাহলে সত্যি বলতে কি শামসুর রহমান আজকে অনেকগুলো কথার মাঝে বলে উঠত, আমি সফল হয়েছি। কিন্তু শামসুর রহমান সফল হতে পারেননি। খুব অনায়াসেই, নির্দ্বিধায়, অকপটে বলছি, তার একটি কারণ হচ্ছে শামসুর রহমান আমাদেরকে মানুষ করে যেতে পারেননি। আমরা মানুষ হতে পারিনি। আমরা শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে গ্রহণ করেছি আমাদের সুবিধাটা গ্রহণ করবার জন্য। আমাদেরকে ফ্ল্যাশব্যাক থেকে বের করে এনে সামনে উদীয়মান সূর্যের মতো করে আমাদেরকে একটি অবস্থানে স্থাপিত করতে চেয়েছি। কিন্তু আপনি যদি আরেকটু পিছনে যান, সেই জায়গা থেকে আরো যান, রবীন্দ্রনাথের কত সুন্দর কথা আছে, রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, চিনিলাম আপনার এই আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়,
সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। তাহলে সে অর্থে তো রবীন্দ্রনাথ সফল হয়নি। রবীন্দ্রনাথকে আমরা সফল করে দিয়েছি কোন অর্থে আমাদের সুবিধার্থে, আমাদের প্রয়োজনার্থে। ঠিক এরকম ভাবেই সে বিশ্ব চরাচরের, বিশ্ব সাহিত্যের টি.এস. এলিয়ট থেকে শুরু করে, শেক্সপিয়ার থেকে শুরু করে এবং বর্তমানের হেলাল হাফিজ পর্যন্ত যদি আসি, সেই পর্যন্ত এসে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির যে চেতনার যে জাগরণ ঘটেছে, সেখান থেকে তো আমাদেরকে বহু আগেই শিক্ষায়, আচরণে, ব্যবহারে, প্রকাশে সৌম্য এবং শান্তির যে বীজটি, সেটি আমাদেরই রোপিত করার কথা ছিল। সেটি এখন হয় না। যদি সেটি হতো তাহলে মানুষ মরত না, মানুষ কখনো আত্মহত্যা করতো না। অর্থাৎ সেই জায়গাটির ক্ষেত্রে আমার অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো কথা আছে। এবং আমি আরেকটি কবিতার সঙ্গে আমি পরিচিত হই। আমাদের বারান্দায়, ঘরের চৌকাঠে, কড়িকাঠে, চেয়ারে, টেবিলে আর খাটে দুঃখ তার লেখে নাম। ছাদের কার্নিশ, খড়খড়ি, ফ্রেমের বার্নিশ আর মেঝের ধুলোই দুঃখ তার আঁকে চক্ষুরি। এবং বুনই তুলির বাঁশি বাজা আমাদের এই নাটে। কত চমৎকার কথা! অর্থাৎ দুঃখের এমন সর্বত্র বিস্তার তিনি অনুভব করেছেন আমাদের পারিপার্শ্বিকতার যত্রতত্র, এবং এখানেই তিনি গভীর দুঃখবোধের বহিঃপ্রকাশ করেছেন। আরেকটি কবিতায় খুবই চমৎকার ভাবে আমরা আর কি দেখতে পাচ্ছি, দেখেন, শুয়ে আছে একজন নিরিবিলি ভোরের শয্যায়, শীত গোধূলির শীর্ণ শব্দহীন নদীর মতন। শিথিল শরীর তার লেগে আছে ফ্যাকাশে চাদরে, দেয়ালে আলোর উপরই খোলা দরজা। ঘরে ঠান্ডা হাওয়া খেলা করে, ঝর্ণা হাওয়া করে ঝরে, এক মাথা চুলে ঝরে করুণ ক্লান্তির ভারে বুঝে থাকা চোখের উপর। ঠিক এরকম ভাবেই, এরকম ভাবনা চিন্তায় আমরা কবির হৃদয়কে ব্যথিত এক প্রকাশ আমরা তার ভিতর থেকে দেখতে পাচ্ছি। আর শামসুর রহমান স্বাধীনতা পূর্বকালে 5টি কাব্যগ্রন্থ লিখেছিলেন, যে 5টি কাব্যগ্রন্থের নাম আমি বলছি। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে 1960-এ, রৌদ্র করটিতে 1963, বিধ্বস্ত নীলিমা 1967, নিরালোকে দিব্যরথ 1968, নিজ বাসভূমে 1970। অর্থাৎ এই 5টি কাব্যগ্রন্থ শামসুর রহমানের স্বাধীনতা পূর্বকালে রচিত শামসুর রহমানের কাব্যগ্রন্থ। আমরা আজকে যে সময়ের সঙ্গে এসে দাঁড়িয়েছি, শেষ পর্যন্ত শামসুর রহমানের 64তম কাব্যগ্রন্থ এবং 2006 সালে সর্বশেষ প্রকাশিত কাব্যগ্রন্থ পাই, এবং সেই কাব্যগ্রন্থ নাম হচ্ছে অন্ধকার থেকে আলোয়। এবং যখন আমরা দেখছি এবং ভাবনাগুলো এত 64টি কাব্যগ্রন্থের 64টি লাইনেই তিনি যে উচ্চারণগুলো করেছেন নামকরণে, শুধু সেটুকুরই এক একটি বিশ্লেষণে 64 দিনের অবশ্যই প্রয়োজন আছে। মাত্র একটি কাব্যগ্রন্থের একটি নামকরণের বিবেচনায় এর থেকেই বোঝা যায় আমরা সেই ভাবনার ভিতর থেকে কতটুকু সজীব, কতটুকু সুন্দর এবং কতটুকু আন্দোলিত এবং আলোকিত হয়ে উঠছে। এবং সেই আলোকিত ভাবনাকে
এবং চিন্তাকে যখন চমৎকারভাবে আমরা আরেকটি কবিতার সঙ্গে দেখতে পাই, যখন শহরে ফুটে বোমা, হাত বোমা অকস্মাৎ ফাটে ফৌজি ট্রাকের ভেতর, মনে হয় স্বাধীনতা গর্জে ওঠে ক্রোধান্বিত দেবতার মতো। এরই মধ্যে মৃত্যু গন্ধময় শহর যখন খুব কুকড়ে থাকা কোন শীর্ণ গলির ভেতর, আধারের নাড়ি ছেড়া নবজাতকের প্রথম চিৎকার জেগে ওঠে, মনে হয় স্বাধীনতা একটি বিদ্রোহী কবিতার মতো তুমুল ঘোষণা করে অলৌকিক সজীব সংবাদ। এরকম অলৌকিক সজীব সজীব সংবাদ আমরা প্রত্যেক দিন পেতে চাই। আমরা মানুষ হিসাবেই পেতে চাই, চেতনার অবগাহনেই পেতে চাই, যেখান থেকে প্রত্যেকটা দিনই নতুন সূর্য আমাকে যেন এক একটি বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখে, এক একটি বাংলাদেশকে দেখবার মতো স্বপ্ন দেখে, এক একটি চিন্তার সঙ্গে যেন শুধু আমি শেষ কথা, আমি সর্বাত্মকরণ শ্রেষ্ঠ, সেই বিষয়টি যেন বিসর্জিত হয়। এটি যতক্ষণ পর্যন্ত বিসর্জিত না হবে আমার সৌভাগ্য, আমার জীবনের শ্রেষ্ঠ কামনা বলে আমি মনে করি। অরিন্দ্রজিতের প্রতি আমার অত্যন্ত শুভকামনা এবং শুভেচ্ছা। এত বড় একজন মানুষকে, প্রাণ পুরুষকে নিয়ে কথা বলবার জন্য ও আমাকে নির্ধারণ করেছে, এটি নিঃসন্দেহে আমার জন্য গৌরবের এবং আমার জন্য সম্মানের। তার কারণ হচ্ছে আমি মনে করি না শামসুর রহমানকে নিয়ে যথেষ্ট পরিমাণে এবং আন্তরিকভাবে বলবার মতো ততটা প্রাজ্ঞ আমি নই, কিন্তু তার ভিতর থেকে যেটুকু দেখতে পাই, যেটুকু হেসে ওঠে, যেটুকু ভেসে ওঠে, সেটুকু দিয়েই যখন আমার মনটা আন্দোলিত হয়, যখন আমার চেতনার সঙ্গে যখন হারিয়ে যাই, তখন আমার ওই কথাটির কথা মনে ওঠে, ওই কথাটির কথা মনে পড়ে, আন্তরিকভাবে জেগে ওঠে, ফুলেল সৌরভে জেগে ওঠে, আমার সোনার বাংলা কম্পিত হয়ে ওঠে। আমি তখন প্রতি নিঃশ্বাসে দেখতে পাই সুদীপ্ত নগরীর কথা, সুদীপ্ত সৌন্দর্যের কথা, পল্লাদিত পল্লবিত মেঘস্পর্শী ভাবনার এক অবগাহনের কথা। তখন আমার অন্তর ভেবে ওঠে, ভেঙে যায়, কেঁদে যায়, মুশড়ে ওঠে। আবার সেই সুন্দরভাবে শামসুর রহমানের কবিতার মাধ্যমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক, জাতির পিতা, যাকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। সেখানে দেখেন বলছে, কবিতার নাম হচ্ছে ধন্য সেই পুরুষ। ধন্য সেই পুরুষ যার নামের উপর রৌদ্র করে চিরকাল গান হয়ে নেমে আসে শ্রাবণের বৃষ্টি ধারা, যার নামের উপর কখনো ধুলো জমতে দেয়া না হওয়া, সেই ধন্য সেই পুরুষ যার নামের উপর পাখা মেলে দেয় জ্যোৎস্নার সারস। ধন্য সেই পুরুষ যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সেই পুরুষ যার নামের উপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। এইরকমই এক একটি উচ্চারণ এবং কথা এবং জয়মাল্যে আমরা ভেসে যেতে চাই। এবং তিনি দেখেছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন, এবং আমাকে, আপনাকে, আমাদেরকে সেই সুন্দর একটি চমৎকার এক ডালি, সেই ডালির ভিতরে যখন তিনি দেখিয়েছেন কোনটি নীল, কোনটি লাল, কোনটা চুনি, কোনটা পান্না, আমরা চিনতে পারি না। আমাদের বোধোদয় হোক, আমরা চিনতে শিখি। বৈশাখের অগ্রিম শুভেচ্ছা এবং চৈত্র সংক্রান্তির বিদায় বার্তা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। আমার মনে হয় যে
শামসুর রহমান সম্পর্কে অত্যন্ত সমৃদ্ধ একটি আলোচনা। বিশেষত এমন অনেক বিষয় থাকে যে বিষয়গুলো হয়তো আমরা আমাদের চর্চার মধ্যে আনি না। ডক্টর শামস আল-দ্বীন তার আলোচনার ভিতরে সেই অদেখা অনালোচিত বিষয়গুলো উঠে এসেছে। আমি আন্তরিকভাবে তাকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু এত সহজে তো আমরা তোমাকে যেতে দেব না, যদিও তুমি আগে থেকে বিদায় বলেছ। অবশ্যই আমরা আমাদের সেই অর্থে পৌষের মানে চৈত্রের প্রায় শেষ অনুষ্ঠান বলা যায়, হয়তো কিছু অনুষ্ঠান পেন্ডিং আছে, আমরা কাল পরশুতে করে নেব। আমরা কিছু কবিতা, শামসুর রহমানের কবিতা এখানে শুনে নেবো। আমি তোমার অনুমতি নিয়েই একটি কবিতা পড়ছি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা থেকে। তো কবিতার নাম স্বাধীনতা তুমি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাপড়ি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর সাজালো মুখেশ। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকৌল মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমল যাইনা মাঝের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়। ও টেরিফিক। স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতো জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বয়সী বটের ঝিলমিলি পাতা যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা। তো শামসুর রহমান বিস্ময়, শামসুর রহমানের কবিতা বিস্ময়। আমরা আমরা আচ্ছা, আমি বলছি তোমার কবিতা পাঠের আগে আমরা কি ওই ভিডিওটা একটু দেখে নেব তোমাকে নিয়ে, যেটা আমি তৈরি করেছি। হ্যাঁ।
মানে আমি তো ভাবতে পারিনি যে তুমি এত কিছু আর কি এত চমৎকার করে সাজিয়েছো। না, এটা আমরা তো এটুকুই পারি। হ্যাঁ, এবং আগামী দিনে সবার শুভকামনা থাকলে আমরা অনলাইনের জায়গায় অফলাইনে অনুষ্ঠান করব, এবং তখন মুখোমুখি হবার সুযোগ পাবো। আচ্ছা, আমরা তো আমাদের পর্বের একদম শেষে এসে উপস্থিত হয়েছি। আলদিনদা, কয়েকটা কবিতা আবৃত্তি তোমাকে করতে হবে। তোমার আমি ওই শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা পড়ি আগে। আচ্ছা আচ্ছা, পড়বো এখন? হ্যাঁ 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 হ্যাঁ, দু একটা কবিতা একটু পড়ো। আচ্ছা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙলো, সিঁদুর সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকিলেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্র তত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়াই প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটি কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাও। স্বাধীনতা, তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা, তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি, প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমি আর একটা বিষয় এখানে জানতে চাইবো যে আমি যদি খুব এক কথায় এটা জিজ্ঞেস করি যে শামসুর রহমানের উত্তরাধিকার তুমি কিভাবে দেখো? মানে
মানে আমি দেখেছি কবিতা নিয়ে যেহেতু তোমার আগ্রহের জায়গাটা অনেক বেশি, তোমার কি মনে হয় যে শামসুর রহমানের কবিতা তার যে কবি সত্তার উত্তরাধিকার, তুমি সেই অর্থে কাকে বা কাদেরকে দেখো, নাকি আচ্ছা, এই উত্তরাধিকারের প্রশ্ন শামসুর রহমান সম্পর্কে বলা যায় না, কোনটা? আচ্ছা। একটা মানে এখান থেকে খুবই দুই রকমের বিষয় এলো, এবং খুব স্বাভাবিকভাবেই আমরা লেখক বলি, প্রাবন্ধিক বলি, গবেষক বলি, কবি বলি, সাহিত্যিক বলি, আমরা খুব স্বাভাবিকভাবেই সেই জায়গাটিকে পেতে চাই। ওই অবস্থানটির কিছু অংশ হলেও কেউ আছে কিনা সেই জায়গায়। বাস্তবিক অর্থে যদি দেখা যায়, শামসুর রহমানের ক্ষেত্রে এই প্রশ্ন অবশ্যই অবান্তর। তার কারণ হচ্ছে, এবং অপ্রাসঙ্গিক নিঃসন্দেহে, তার কারণ হচ্ছে সময় যেহেতু স্রোতধারার মতো এবং সময় যেহেতু বহমান, সেই সময় যখন আমাদেরকে পিছন ফিরাচ্ছে, আমাদেরকে যখন টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু আজকে আমরা সেই সময়টা পার হতে প্রাচীন, মধ্য, আধুনিক এবং বর্তমানে ০ দশক, এই সময়টাতে এসে দাঁড়িয়েছি। এবং শামসুর রহমান মৃত্যুবরণ করেছেন ২০০৬ সালে, আর জন্মগ্রহণ করেছিলেন ১৯২৯-এ। তাহলে ওদিকে হচ্ছে ৭১ আর এদিকে হচ্ছে ৬, ৭৭, অর্থাৎ 76+। এখন এই জায়গাতে এই মানুষটি যখন, তাহলে শামসুর রহমানের পরে আরো ১৫টি বছর, ১৪ বছর অতিক্রান্ত, ১৫ বছর চলছে। এই ১৫ বছরে যদি আমরা দেখতে পাই, খুব সহজেই একটি বিষয় আলোচিত হবার আছে। সেই প্রসঙ্গটাকে বলি। অসংখ্য বন্ধর মাঝে মুক্তির স্বাদ লুকিয়ে আছে এবং সেটি থাকে, কিন্তু অসংখ্য বন্ধন মাঝে শামসুর রহমানের বিকল্প হয়ে ওঠা সম্ভব নয়, এবং সেটি হয়ে ওঠেওনি। ০ দশকে এসে এটুকু উপলব্ধি করতে পারছে নির্দ্বিধায় এবং নিঃসংকোচেই আমি বলতে চাই। তার কারণ হচ্ছে আমার কোনো প্রাপ্তির কোনো অভিষ্ট কোনো লক্ষ্য নেই, যে ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার আছে, আমার স্পষ্ট বলবার জায়গা আছে, এবং আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, এখন লাভটা একটা হয়েছে, ঘরে ঘরে কবি জন্মাচ্ছে। ০ দশক এসে একটা জিনিস খুবই চমৎকার ভাবে দেখছে, যে ঘরে ঘরে কবি জন্মিয়েছে। বইমেলা আসলে এবং সব জায়গাতে কত কিছু কবি, আর এই সর্বনাশ, কবির ঠেলাতে কবিময় জীবন, কিন্তু ধর্ষণ বন্ধ হয় না, রাজনীতিও ধর্ষিত হয়ে গেছে, এবং জীবনটা তো একেবারে ধর্ষণের একেবারে চূড়ান্ততম কারাগার। কিন্তু সৃষ্টির বৈচিত্র্যতাই সবই তো নশ্বর। সৃষ্টির বৈচিত্র্যতা তো একজনকেও দেখি না সেই জায়গাকে আলোকিত করে, সমুজ্জ্বল করে, উজ্জ্বল করে, চমৎকার ভাবে প্রাতঃস্মরণীয় জীবন পথের জায়গার সঙ্গে একটি কবির। বরং সেই জায়গা থেকে যদি আমি টেনে আসি, সেই জায়গা থেকে কিছু কিছু চিন্তাশীল মানুষের তৈরি হয়েছে, এই কথাটুকু বলা যায়, যে কিছু কিছু চিন্তাশীল মানুষের তৈরি হয়েছে, যাদের চিন্তার সঙ্গে, যাদের ভাবনার সঙ্গে আমরা একটি সাহিত্যের বাতাবরণ, সাহিত্যের একটা বিস্তৃত জায়গার আমরা আলোকিত প্রকাশ দেখতে পাই। আমি এটুকুই মনে করি। আরেকটি বিষয় আমার মনে হয় যে তোমার সঙ্গে বিভিন্ন সময় যখন কথাবার্তা হয়েছে, তুমি পারিবারিক কিছু যোগসূত্রের কথা বলেছিলে সম্পর্কে। আচ্ছা, সেটা হচ্ছে খুব সহজেই একটি কথা আর কি আমার মনে আছে, দীর্ঘদিন ধরে আর কি মনে আছে, এবং প্রসঙ্গক্রমে আর কি আমি আসি। সেটা হচ্ছে আমার বাবা যখন
ভারতীতে ক্ষেত্রগুপ্ত স্যারের কাছে যখন পিএইচডির জন্য গিয়েছিলেন, তখন বাবার সঙ্গে অনেকগুলো বিষয় সম্পৃক্ত ছিল এবং বিষয় ভাবনাগুলো সেখান থেকে উঠে এসেছে। এবং সেখান থেকে তখন বাবার পিএইচডির শিরোনামটি নির্ধারিত হয় এরকম স্বাধীনতোত্তর বাংলাদেশের কবিতায় সমাজ চেতনা। সেক্ষেত্রে তিনি তার কবিতার যখন এই বিষয়ের উপরে যখন তিনি কাজ করতে গেছেন, তিনি যেসব কবিদেরকে নিয়ে কাজ করেছেন, আমি নাম কয়টা বলি: সিকান্দার আবু জাফর, শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান, আল মাহমুদ, শহীদ কাদরী, এই পাঁচজনকে নিয়ে কাজ করেছেন। সৈয়দ শামসুল হক তখন তার ভিতরে তখনও পর্যন্ত আর কি যুক্ত হননি। এবং সৈয়দ শামসুল হককে আমরা ওই প্রসঙ্গটা আসবে, আমি এখানে যোগ করবো। সৈয়দ শামসুল হককে আমরা সব্যসাচী হিসাবে জানি, যে আগে তিনি সব ক্ষেত্রেই পারদর্শী। এবং সেই জায়গা থেকে আমার খুব মনে আছে, তখন আমি মনে হয় ক্লাস 6 কি 7 এর স্টুডেন্ট এরকম হবে হয়তো। বাবা ওই পিএইচডির কাজ করতে যে শামসুর রহমানের সঙ্গে একটি যোগসূত্র তৈরি হয়। এবং বাবা যেহেতু সাহিত্যের মানুষ, সাহিত্য করেন এখনো পর্যন্ত, সেই জায়গা থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি যতদূর জানি ততদিন পর্যন্ত বাবার সঙ্গে একটা আত্মিক যোগাযোগের, আত্মিক বন্ধনের একটা যোগসূত্র ছিল। এবং সেই যোগসূত্রটুকুই বাবার কাজের সঙ্গে, বইয়ের সঙ্গে, এবং সবচেয়ে বড় বিষয় আমার কাছে ভালো লেগেছে, যেটা আমি বাবার কাছে শুনেছি, যে শামসুর রহমান কাজ করতে যে শামসুর রহমান কোনো বই বাবাকে কিনতে দেন নাই, উনি নিজেই বইগুলো দিয়েছে, কাজেই তুমি বইগুলো আমার কাছ থেকে নিয়ে যাও। তো বাবা যতবারই ঢাকা এসেছেন ততবারই ওনার সঙ্গে দেখা করেছেন এবং উনি বইগুলো দিয়েছেন। এবং অসংখ্য এবং অনেক ছবি আছে। আমরা তো ডিজিটাল মানুষ, বাবা তো এখনো ডিজিটাল হননি, বরুণ বাবুর এখনো ডিজিটাল হন, পবিত্র বাবুর এখনো ডিজিটাল হন, তপদের ভট্টাচার্য যারা তারা এখনো ডিজিটাল হন। তারা কোনো ডিজিটাল হওয়ার আগেই তারা মানুষ হয়ে উঠেছেন। আর আমরা ডিজিটাল যত হচ্ছে তত ক্রমান্বয়ে মানুষ থেকে সুন্দরভাবে হয়তো মহামানুষে পদার্পণ করতে যাচ্ছি, যে কারণে হয়তো আমাদের মানুষ হওয়ার প্রয়োজনটুকু নেই। সেই যোগসূত্রের জায়গাটুকু আমি মানে আমার বাবার সঙ্গে শামসুর রহমানের বিষয়টুকুতে আমি এটা নিয়ে আমার একটা নিজস্ব গল্প করা আছে, এটুকু বলতে পারি। তো আমাদের অধিবেশন প্রায় 6 মিনিট মতো আমরা পিছিয়ে আছি, 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা হয়ে এসেছে। তো আমরা আজকের মতো এই অধিবেশনটা এখানে শেষ করতে পারি। আমাদের আবারও দেখা হবে। এবং দাদার কাছে তো অনুরোধ লাগে না, দাদার কাছে আবদার লাগে। তো এই আবদারটুকু আমরা রাখতেই পারি। যারা দর্শক ছিলেন এবং এখনো যারা আছেন তাদেরকে সকলকে কৃতজ্ঞতা জানাই এবং নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। আলবিন দাকেও নববর্ষের আগাম শুভেচ্ছা। নতুন বছরের সমস্ত বিপদ কেটে যাক। আবার অনলাইন সিস্টেম বন্ধ হলেও চলবে না, তা না হলে আমাদের দেখা কি করা হবে। তো অনলাইন এবং একই সঙ্গে আমাদের অফলাইনেও দেখা হোক, সাক্ষাৎ হোক, সমস্ত আবরণ নিয়েই। তো ঠিক আছে, তাহলে আজকে সকলকে কাছে বিদায় চাইছি। তোমাকেও অনেক অনেক। আমি একটু কথা বলি, 1 মিনিট বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই 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 দাদা, নিশ্চয়ই। সেটা হচ্ছে যে আমি আলোচনাতে এবং অরিন্দ্র দুটো প্রশ্নের উত্তরে আমি যে কথাগুলো বলেছি, অবশ্যই যারা এই আলোচনা শুনেছেন এবং যে এই আলোচনা পরবর্তীতে যারা শুনবেন, অবশ্যই একটি জিনিস মনে রাখবেন, কাউকে কোনো আঘাত করবার জন্য আমি কোনো কথা বলিনি। শুধু এটুকুই বলতে চাই যে আমাদের সুন্দর মানুষ হয়ে বাঁচার দরকার আছে। সবার জন্য শুভকামনা, নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। অরিন্দ্রজিৎ, তোমাকেও।
নমস্কার সকলকে। নমস্কার।